ওনাকে জিজ্ঞেস করতে চাই যে সরকারের কোন ছাত্র প্রতিনিধি একসাথে সরকারও চালাচ্ছে রাজনীতি করছে। আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলবো আপনাদের তিনজন ছাত্র প্রতিনিধি যারা আছে তারা কি সরকার চালাচ্ছে নাকি রাজনীতি তারা সরকারের সাথেই আছে সরকারের সাথে থাকলে কি সরকার চালানো হয় না সরকারও চালাচ্ছে রাজনীতি করছে তারা কি রাজনীতি করছে না এই যে আমরা এখন শুনছি যে সার্জিস পদত্যাগ করেছে সে এখন আপনি অনুষ্ঠানে আগে জয়েন করবে প্রেসিডেন্ট হবে অথবা সেক্রেটারি আপনি আগে এসেছেন আপনি নিয়ম জানেন নাঈম আবেদীন এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে আপনি যদি প্রশ্ন করতে চান আমাকে প্রশ্নটি দিতে হবে আমি ওনার টেবিলে উত্থাপন করব আপনি আপনার বক্তব্য করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি তাকে দেখুন আমি ওনার কথা শুনলাম এবং মানে আমার খুব হাসি পাচ্ছে উনি একটা কথা বললেন যে ওনার আমরা নাকি সব জায়গায় ছাত্ররা শুধু মিছিল করছে ছাত্রদল নাকি মিছিল করতে গেলে বাধা দিচ্ছে বা ওনারা মিছিল করতে গেলে মিছিল করতে পারছে না এবং ওনারা বলছেন যে ওনাদের নাকি মূল্যায়ন করা হচ্ছে না এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে ওনাদেরকে 5-10 মিনিট এবং 15 মিনিট করে ডেকে ওনাদের সাথে কথা বলা হচ্ছে। তা আমার ওনাদের বিষয় আসলে কি বলবো কি একটু ঘটনা আমার মনে পড়ছে যখন এই যে আমাদের স্বাস্থ্যতে আপনার 11 জন না জানি 9 জন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে ড্যাব আর এনডিএফ এর ব্যাপক মারামারি। এনডিএফ এর নাকি বেশিরভাগ ডাক্তার পেয়েছে ড্যাব ডাক্তার পায়নি এই কারণে ওনারা যে গণস্বাস্থ্যের এই স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী সেখানে গিয়ে ড্যাবের এবং ছাত্রদল মিলে এনডিএফ এর ডাক্তারদের বেধড়ক মারামারি করে আসছে এবং সেটা আমরা চাক্ষুষ সাক্ষী আমরা সেখানে ছিলাম কোনো এক কাজে। তো পরে দেখলাম যে ওনাদের এই অবস্থা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি বড় বড় পজিশনে তাদের তদবির তাদের রিকোয়েস্ট তাদের সবকিছুই কিন্তু চলছে এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়িত হয়েছে এবং তারা সেখান থেকে কিন্তু সবকিছুই করছে এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যেই বর্তমানের যেই সরকারের যে কাঠামো সেখানে আমাদের উপদেষ্টারা বাদে অর্থাৎ আমাদের ছাত্র উপদেষ্টা বাদে বাকি উপদেষ্টাদের সাথে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওনারা তো তাও বললেন যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় পেয়েছে। আমি গত 6 মাসে আমি একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গত 6 মাসে আমি মনে হয় না কোনো উপদেষ্টার সাথে 10 মিনিটও কথা বলার সুযোগ পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি জানি না আসলে কতটুকু মূল্যায়ন আমরা পাচ্ছি অথবা ওনারা পাচ্ছেন এই বৈষম্যটা উনি কোথায় দেখছেন। এবং মির্জা ফখরুল সাহেবের যেই কথা বা ওনাদের এখন যে কথার টোন এতে আমি ওনাদের মধ্যে একটা আতঙ্ক দেখতে পাই। ওনারা খুব আতঙ্কিত যে ইউনূস সরকার বা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো কিছুদিন থাকে তাহলে হয়তো তাদের ভোট সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে ভোট সব হচ্ছে কনভার্ট হয়ে যাবে নতুন কোনো রাজনৈতিক দল আসলে এবং সেই আতঙ্কের জায়গা থেকেই তারা তড়িঘড়ি করছে নির্বাচন দেওয়ার জন্য সেটাই একমাত্র তাদের ভয়ের জায়গা এছাড়া কোনো আর কোনো আমি কোনো জায়গা দেখি না যেখানে এটা কি আপনি কি মনে করছেন কি ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা ভাবছেন যে সকল ভোট ছাত্রদের তরফে চলে যাবে বিএনপির ভোট শূন্য হয়ে যাবে এমন কোনো আশঙ্কা তারা করছেন বলে আপনারা ধারণা করছেন? দেখুন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাই মনে করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপনি জানেন যে 30 থেকে 35% নতুন ভোটার এবারে যারা কখনো তাদের জীবনে ভোটই দেয়নি এবং এই তরুণ আমাদের 25 থেকে 35% ভোটার যাদের বয়স হচ্ছে আপনার 25 থেকে 30 এর আশেপাশে এবং এই ভোটারদের সাইকোলজি বিএনপি আগে কখনো রিড করতে পারে নাই না পেরেছে আওয়ামী লীগ না পেরেছে কোনো অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো এই নতুন যে ভোটার একটা বিশাল অংশের ভোটার এবং আপনি দেখেছেন এই আন্দোলনের পরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেভাবে পলিটিক্যালি এঙ্গেজ হচ্ছি এবং পলিটিক্স নিয়ে আমাদের যে কনসার্নের জায়গাটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আগে কখনোই ছিল না। আওয়ামী লীগ দীর্ঘদিন কিন্তু এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে পলিটিক্স থেকে দূরে রাখতে চেয়েছে। তো এই যে একটা বিশাল ভোট ব্যাংক যারা এখন রাজনীতি নিয়ে সচেতন এবং তারা জানে কাকে ভোট দিতে হবে শুধুমাত্র প্রতীক দেখে ভোট দিবে না। তো আমি মনে করি এই ভোটের আশঙ্কাটাই তারা করছে। জি এবং আপনারা আশা করছেন সেই ভোটটা আপনাদের দিকে যাবে। কথা আমার এক ভাই এখানে বলেছেন যে বৈষম্য বিরোধী নেতা কেন্দ্রীয় আবার সদস্য বিশাল নেতা উনি বলেছেন তদবির বিশাল গুরুত্বপূর্ণ যে বিএনপিরা তদবির নিয়ে মারামারি করে ড্যাব এবং করেছে ওনারা কি নিয়ে মারামারি করে তাইলে আমি যদি জিজ্ঞেস করি ওনারা রূপায়ণ টাওয়ারে মারামারি করে এখানে মারামারি করে সেখানে মারামারি করে এই যে মানুষ সাধারণ আমরা কিন্তু এত বছর দেশ পরিচালনা করেছি আমরা কিন্তু রূপায়ণ টাওয়ারের নামও শুনতে পারি না যে ওই জায়গার মতো জায়গায় আমরা অফিস নিব আমরা কিন্তু গরিবের জায়গায় ওনারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সেই উচ্চ মধ্যবিত্তর জায়গায় তারা রূপায়ণ টাওয়ারে অফিস নিয়েছে সেইখানে কি কাজ হয় আমি একটু জানতে চাই সেই জায়গাটায় কি কাজ হয় কেন বস্তি এলাকায় জায়গায় পার্টি অফিসে কাজ হতে পারে না কেন রূপায়ণ টাওয়ারে তাদের জায়গা তারা এমন কোন জায়গায় পড়ালেখা করেছে আমি একটু জানতে চাই যে এরকম যে আমি অক্সফোর্ডে পড়েছি হার্ভার্ডে পড়েছি আমি আমার বাপ দাদার পয়সা দিয়ে পড়েছি আমি অনেক উচ্চবিত্ত আমি এই জায়গা ছাড়া আমি এই প্রশ্ন করতে পারি না।